প্রিয় ভূগোলের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে এই ভূগোল পাঠে স্বাগতম জানাচ্ছি। আশা করি আজকের বা এখনকার এই পরিবেশে সমস্যার মধ্যেও তোমরা ঘরে আছো, ভালো আছো এবং সুস্থ আছো। আর এই সব কিছুর ভিতরেও তোমরা তোমাদের শিক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছ। আমরা যেমন আজকে প্রায় 2.5 মাস পর তোমাদের সামনে এই অনলাইন কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে তোমরা অনেকগুলো ক্লাস পেয়েছো, ইংরেজি, তাছাড়া অঙ্ক, বিজ্ঞান, এগুলো। তা আমি আজকে প্রথমবারের মতো ভূগোলের ক্লাস নিচ্ছি, প্রথমবারের মতো এটা আর কি। তাই সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ক্লাসে। এই ক্লাসটা সাধারণত ক্লাস 9-এর জন্য, নবম শ্রেণীর জন্য, যেহেতু এটা দশম শ্রেণীর অন্তর্ভুক্ত একই পাঠ, দশম শ্রেণীর শিক্ষার্থীরাও, ভূগোলের শিক্ষার্থীরা এই ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। তো যাই হোক, আশা করি তোমরা সবাই মনোযোগী হবে এবং আমার পাঠ ভালো মতো শিখবে, শুনবে এবং সেই মতো করবে। তো যাই হোক, চলো আমরা পাঠে চলে যাই। আজকে আমাদের যে বিষয়টা ভূগোল পরিবেশ, নবম দশম, চতুর্থ অধ্যায়। আমি তোমাদের তৃতীয় অধ্যায় পর্যন্ত মনে শেষ করেছি এবং চতুর্থ অধ্যায় ধরে কিছুটা ধরেছিলাম। তো আজকে আমরা যে বিষয়টা পড়বো, পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, আর সেটার ভেতরেই যে বিষয়টা সেটা দেখবে আজকে। সেটা হচ্ছে এখানে যে ছবিগুলো তোমরা দেখছো, পাথরের ছবি না? যে কেউ দেখলেই বলবে এটা তো পাথর, পাহাড়, পাথর, 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 নুড়ি পাথর, জাফলংয়ে পাথর, আর অনেক কথা বলবে। কিন্তু আমাদের ভূগোলের শিক্ষার্থীরা তোমরা কি বলবে? পাথর। হ্যাঁ, আমরা এটাকে বলবো শিলা। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে শিলা ও খনিজ। শুধু শিলা না, শিলা এবং খনিজ। শিলার মধ্যেই এই খনিজ, আবার খনিজের মধ্যেই শিলা। তো এই বিষয়ের ভিতরে যে শিখন ফলগুলো আছে, তোমরা যেগুলো শিখবে সেগুলো হচ্ছে, বা আজকে পাঠের পর যেটা শিখবে বা তোমাদের মনের মধ্যে থাকবে, সেটা হচ্ছে শিলা ও খনিজের ধারণা সংজ্ঞায়িত করতে পারবে, শিলার শ্রেণী বিভাগ করতে পারবে, শিলা ও খনিজের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে, আর বিভিন্ন প্রকার শিলার বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবে। এই 4টা বিষয় তোমরা অবগত হবে আজকে এই পাঠের মাধ্যমে। তো চলে যাই আমরা আমাদের মূল পাঠে। প্রথমে আমরা দেখি খনিজ কি। তাহলে শিলা এবং খনিজ দুইটাই যেহেতু একটা একটার মানে অতি সম্পৃক্ত, ঘনিষ্ঠ, তাহলে প্রথমে আমরা দেখব খনিজ কি। আচ্ছা, কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই খনিজ। তাহলে দেখো এখানে এই যে কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে কিন্তু মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই খনিজ, মানে একটা ভিন্ন কিছু গঠন করে। এটা একটি প্রাকৃতিক অজৈব পদার্থ যা সুনির্দিষ্ট রাসায়নিক গঠন ও ভৌত ও রাসায়নিক ধর্ম রয়েছে। তাহলে খনিজ কিন্তু একটা রাসায়নিক গঠন এবং ভৌত ও রাসায়নিক ধর্ম রয়েছে, নির্দিষ্ট একটা ধর্ম বৈশিষ্ট্য রয়েছে। খনিজ 2 বা ততোধিক মৌলের সমন্বয়ে গঠিত হতে হলেও কিছু কিছু খনিজ একটি মাত্র মৌলের দ্বারা গঠিত হতে পারে। তাহলে ততোধিকও হয়, আবার একটিও হয়। এখানে যে তোমরা ছবিগুলো দেখছো খনিজের, এগুলো সবই একটি মৌল দ্বারা গঠিত। যেমন প্রথমটা হচ্ছে হীরা, দ্বিতীয়টা কি সবাই পারবে, দ্বিতীয়টা হচ্ছে সোনা বা স্বর্ণ, তৃতীয়টা হচ্ছে তামা, তামার কাঁসা, আর চতুর্থটা হচ্ছে রূপা, সোনার চেয়ে রূপার দাম অনেক কম। তারপরটা হচ্ছে পারদ, সাধারণত যেটা দিয়ে আমরা ওই যে তাপমাত্রা নির্ণয় করি বা আমাদের জ্বর। এরপরটা হচ্ছে গন্ধক, সাধারণত সার বা অন্যান্য দেওয়া হয়। যাক, এগুলো হচ্ছে খনিজ পদার্থ, আর এগুলো সবই একক বা মৌলিক খনিজ পদার্থ। পরবর্তীতে যাই আমরা, এরপরে আমরা দেখি শিলা কি। এর আগে দেখেছি খনিজ কি, এখন দেখব শিলা কি।
ভূত্বক শিলা দ্বারা গঠিত। তাহলে আমরা আমাদের যে উপরিভাগ, পৃথিবীর যে উপরিভাগ, সবই কিন্তু শিলা দিয়েই গঠিত। শিলা হলো এক বা একাধিক খনিজের মিশ্রণ। তবে এই শিলাটা কিন্তু এককভাবে শুধু শিলা না, এটা কিন্তু খনিজেরও মিশ্রণ রয়েছে। অর্থাৎ এখানে শুধুমাত্র খনিজ ছাড়া অন্যান্য জিনিসই না, এখানে খনিজও রয়েছে, যেটা নাকি খালি চোখে দেখা যায় না। যেমন সোনা, সোনা তো এত বড় বড় দলা দলা পাওয়া যায় না, তাই না? এটা হয়তো সূক্ষ্ম একটা কণা পড়ে থাকে, তখন অনেকগুলো মাটি সেগুলো ধুয়ে মুছে তারপরে সেটাকে আস্তে আস্তে ছাকতে ছাকতে যেই জিনিসটা থাকে তখন দেখা যায় একটু একটু করে সোনা বের হয় এইভাবে। তাহলে সোনা, হীরা, এই জিনিসগুলো কিন্তু অল্প অল্প করে থাকে না, বেশি বেশি থাকে না, অল্প অল্প করে থাকে। অনেক সময় খনিও পাওয়া যেতে পারে, সেটা মাটির অনেক গভীরে। যাই হোক, তাহলে ভূত্বক শিলা দ্বারা গঠিত, এটা তোমাদের মনে রাখতে হবে। এখানে দেখো যে ছবিতে তোমরা যে শিলার ছবিগুলো দেখছো, পাহাড়ি ছবির মতো মনে হচ্ছে না? এই যে এগুলো সবই কিন্তু শিলা। পরবর্তী বিষয়ে আমরা যাই, সেটা হচ্ছে পার্থক্য। তখন তোমরা খনিজ এবং শিলা পড়েছ, এখন এই দুইটার মধ্যে একটা এক চোখে আমরা দেখব যে খনিজ কি এবং শিলা কি। একটা পার্থক্য জানলেই কিন্তু আমরা এই দুইটা সংজ্ঞা খুব সহজে শিখে ফেলতে পারবো। সংজ্ঞা তো শিখেছি, এখন পার্থক্যটা দেখি। এক বা একাধিক মৌলিক পদার্থ খনিজ। খনিজে একটা মৌলিকও থাকতে পারে, আবার একাধিক মৌলিক পদার্থও থাকতে পারে। কিন্তু শিলা এক বা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত। তাহলে এটা হচ্ছে একাধিক মৌলিক পদার্থ, আর এটা হচ্ছে খনিজ পদার্থের সমন্বয়ে শিলা গঠিত। সমসত্ব, অজৈব। তাহলে এখানে যে মৌলগুলো রয়েছে সবই একই ধরনের, একই সমসত্বে। আর এটা হচ্ছে অসমসত্ব, এখানে বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে। আর কঠিন ও স্ফটিকাকার। তাহলে খনিজ হচ্ছে কঠিন বা শক্ত, অনেক ভারী দেখবে। আর স্ফটিকাকার, স্ফটিকাকার মানে হচ্ছে অনেকটা চাকচিক্যপূর্ণ, হ্যাঁ, আয়নার মতো, বা দেখে মনে হচ্ছে চকচক করছে, এরকম স্ফটিকাকার। আর শিলা কিন্তু ওরকম দেখায় না, স্ফটিকাকার না, চাকচিক্য এর মধ্যে নেই, তাই না? 4 নম্বর, খনিজ হচ্ছে নির্দিষ্ট রাসায়নিক সংকেত আছে। তাহলে খনিজের কিন্তু নির্দিষ্ট একটা সংকেত রয়েছে, একটা বৈজ্ঞানিক সংকেত রয়েছে, কিন্তু শিলার কিন্তু কোনো সংকেত নেই। তাহলে এই হচ্ছে শিলা এবং খনিজের মধ্যে পার্থক্য। পরবর্তীতে যাই স্লাইডে। এখানে আমরা দেখব শিলা কত প্রকার। তো শিলা প্রধানত 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আবার বলো, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এখন আমরা একভাবে এই সবগুলো শিলা আলোচনা করব। খনিজকে কিন্তু কোনো ভাগে ভাগ করা হয় না, হ্যাঁ, শিলাকেই কিন্তু ভাগ করা হয়ে যায়। তো দেখি, প্রথমেই আমরা দেখি পাললিক শিলা। আগ্নেয় শিলা প্রথমে ছিল, যাই হোক আমরা পাললিক শিলাটাই প্রথম দেখি। এখানে যে ছবিগুলো দেখছো সব পলল দিয়ে গঠিত, তাই পাললিক শিলা। পলি সঞ্চিত হয়ে এই শিলা গঠিত হয় বলেই এটাকে বলা হয় পাললিক শিলা। স্তরীভূত, নরম, হালকা, সহজে ক্ষয়প্রাপ্ত হয়, এটা স্তরীভূত শিলাও বলা হয়। মানে স্তরে স্তরে সাজানো, দেখো না, এই যে স্তরে স্তরে সাজানো, এখানেও অনেকগুলো স্তরে স্তরে সাজানো, এই জন্য বলা হয় স্তরীভূত এটা শিলা। নরম, এটা কিন্তু নরম, একেবারে গুঁড়া গুঁড়া। আবার হালকা, এটা পানিতে ধুলে এটা শেষ, আর থাকে না। সহজে ক্ষয়প্রাপ্ত হয়, এটা তো ক্ষয়প্রাপ্ত হয়েই সৃষ্টি হয়। কারণ তোমরা দেখে থাকবে যে পাললিক শিলাগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে আবার সঞ্চিত হতে হতেই সৃষ্টি হয়। কোথাও ক্ষয় হয়, আবার কোথাও সঞ্চয় হয়। এইভাবে প্রাকৃতিক উপায়ে, মনে করো যে বৃষ্টি, বাতাস, ঘূর্ণিঝড়, হ্যাঁ, এগুলো বিভিন্ন কারণে, রোদ, তাপ, এগুলোর কারণে সাধারণত ক্ষয় হয়। আর নদী, তারপরে বিভিন্ন কারণে, নদীর স্রোতের কারণে বা বাতাসের কারণে বা হিমালয় হিমবাহের কারণে এগুলো আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়, এবং কোথাও না কোথাও গিয়ে এটা আস্তে আস্তে জমাট বাঁধে, এবং শেষে একটা শিলা বা বিশাল একটা স্তরে পরিণত হয়। তোমরা দেখবে নদীর মাঝখান দিয়ে যখন যাবে, পাশে কিনারটা দেখবে যে অনেকগুলো স্তর, কোথাও একটা সাদা, আবার কোথাও একটু কালচে, কোথাওটা আবার ওই একটা ছাই রঙের, হ্যাঁ, এগুলো আর কি। অর্থাৎ কোথাও বালির পরিমাণ বেশি, আবার কোথাও হয়তো বা জীবাশ্মর পরিমাণ বেশি, আবার কোথাও হয়তো বা পলির পরিমাণ বেশি, এর জন্য বিভিন্ন স্তর দেখা যায়। তাহলে এটার উদাহরণ আছে, যেমন চুনা পাথর, ক্যাওলিন, শেল, এগুলো হচ্ছে পাললিক শিলার উদাহরণ। পরবর্তীতে দেখি আগ্নেয় শিলা। এই শিলায় কোনো স্তর ও জীবাশ্ম নেই,
স্ফটিকাকার কঠিন ও কম ভঙ্গুর এবং অপেক্ষাকৃত ভারী। তাহলে আগ্নেয় শিলা কিন্তু প্রাচীন শিলা এটাকে বলা হয়। আর আগ্নেয় শিলা সৃষ্টি হয়েছে কিভাবে? পৃথিবী তো সেই প্রাচীনকালে কি ছিল, একটা গলিত লাভা মতো ছিল, তাই না? জ্বলন্ত পিণ্ড ছিল, আগুন পিণ্ড ছিল। সেটা আস্তে 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 কি হয়েছে, এটা আস্তে আস্তে নরম হয়েছে এবং উপরিভাগ শক্ত হয়ে গেছে, কিন্তু ভিতরে কিন্তু এখনো আগ্নেয় রয়ে গেছে। আর এর জন্য ওই উপরিভাগ এবং ভিতর দুটো কিন্তু একটু পার্থক্য রয়েছে। তো যাই হোক, মাঝে মাঝে আমরা দেখি যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে বিভিন্ন পাহাড়ের ছিদ্র দিয়ে, হ্যাঁ, এটা কি লাভা আকারে পৃথিবী বের হয়ে আসে, এটি হচ্ছে আগ্নেয় শিলা। তবে এটাকে বলা হয়েছে এই স্তর যেহেতু প্রাচীন, এটা কোনো স্তর নেই, এটা কোনো জীবাশ্ম নেই। জীবাশ্ম মানে কি, কোনো মানুষ অথবা অন্যান্য প্রাণীর কোনো অস্তিত্ব এখানে পাওয়া যায় না, পচা দেহ কোনো অস্তিত্ব পাওয়া যায় না। স্ফটিক আকার যে বললাম যে একটু চাকচিক্যটা আছে, তারপরে কঠিন, এবং কঠিন মানে অনেক শক্ত, ভার এবং ভঙ্গুর, সহজে ভাঙে না, কম ভঙ্গুর। অপেক্ষাকৃত ভারী ব্যাসল্ট, গ্রানাইট, গ্যাব্রো, এগুলো হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ। তাহলে এই যে দেখো, এই যে এখান দিয়ে এটা বের হয়, তারপরে স্তরে স্তরে পরে, আর এইভাবে আস্তে আস্তে শক্ত হয়ে যায়। এরপরে দেখি আগ্নেয় শিলা আবার দুই প্রকার। আগ্নেয় শিলা দেখলাম দুই প্রকার, একটা হচ্ছে বহির্য আগ্নেয় শিলা আর অন্তজ আগ্নেয় শিলা। এই যে ছবিটা তোমরা দেখেছো যে এটা বাইরে বের হয়েছে, তাই এটাকে বহির্য আগ্নেয় শিলা বলা হয়। আর ভিতরে রয়ে গেছে, এর জন্য এটা ভিতরে ভিতরে রয়েছে, এটা বের হতে পারে নাই, তাই এটা হচ্ছে অন্তজ আগ্নেয়, অর্থাৎ বের হবে হবে বলতে করতে করতে আর বের হতে পারে না, শক্তিটা কমে যায়, তখন এটা মাটির নিচেই এক জায়গায় জমাট বেঁধে যায়, ফুলে ওঠে পাহাড়ি এটা। তাহলে এটা হচ্ছে অন্তজ আগ্নেয় শিলা এবং বহির্য আগ্নেয় শিলা। এরপর আমরা যাই রূপান্তরিত শিলা। তাহলে এটা 3 নম্বর, রূপান্তরিত শিলা। এখানে অনেকগুলো সুন্দর ছবি, পাথরের ছবি দেখতে পাচ্ছ, এগুলোই হচ্ছে রূপান্তর। ওই আগ্নেয় শিলা এবং পাললিক শিলা পরিবর্তন হয়, এগুলো হচ্ছে আগ্নেয় এবং পাললিক শিলার রাসায়নিক পরিবর্তনের ফলে এই শিলার সৃষ্টি। তাহলে এই যে দুইটা শিলা আমরা দেখেছি এর আগে, সেই দুইটা শিলা একীভূত হয়ে সাধারণত বিভিন্ন কারণে, প্রাকৃতিক কারণে সেটা পরিবর্তন হয়, এর রূপটা পাল্টে যায়। কঠিন স্ফটিকের যুক্ত এবং জীবাশ্ম দেখা যায়, কোনোটি ঢেউ খেলানো, এরকম আর কি, দেখবে নুড়ি পাথরের মতো। উদাহরণ হচ্ছে স্লেট, কোয়ার্টজ, জাইট ও গ্রাফাইট, এগুলো হচ্ছে এই ধরনের শিলা। তাহলে আমরা আজকে দেখলাম, তবে এই রূপান্তরিত শিলার কোনটা রূপান্তর হয়ে কিসে পরিণত হয় সেটা আমাদের জানতে হবে। যেমন বেলে পাথর, আমরা দেখেছি বেলে পাথর, এই বেলে পাথর কিন্তু প্রাকৃতিক কারণে রূপান্তরিত হয়ে এটা কোয়ার্টজাইটে পরিণত হয়। এই যে কোয়ার্টজাইট একটা নতুন একটা শিলায় পরিণত হয়। তারপরে কাদা ও শেল, এটা রূপান্তরিত হয়ে সাধারণত স্লেটে পরিবর্তন হয়, স্লেট আমরা স্লেটে লিখি, সেই স্লেটের রূপান্তরিত হয়। আবার গ্রানাইট রূপান্তরিত হয়ে লিস এর পরিবর্তন হয়। আবার কয়লা, এটাও রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়। তাহলে এইভাবে এগুলো হচ্ছে রূপান্তরিত শিলা, মানে এগুলো এক সময় কি ছিল, হয় আগ্নেয় না হয় পাললিক শিলা ছিল, পরে প্রাকৃতিক কারণে সেগুলো পরিবর্তন হয়ে একটা নতুন একটা শিলায় পরিণত হয়েছে, এর জন্য এটাকে নাম দিয়েছে রূপান্তরিত শিলা। এখন আমরা এই 3টা শিলাকে একীভূত করে একটা বৈশিষ্ট্য দেখি যে আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যটা কি। আগ্নেয় শিলার বৈশিষ্ট্য তোমরা কি দেখেছিলে, অস্তরীভূত শিলা, মানে কোনো স্তর নেই, একই, উপরে যা নিচেও তাই। জীবাশ্ম নেই, মানে কোনো জীবের অস্তিত্ব নেই, পচা গলা বা যাই বলো না কেন। স্ফটিক আকার, এটা অনেকটা স্ফটিকের মতো, অর্থাৎ ক্রিস্টাল, হ্যাঁ, এটা চাকচিক্যময়। আর অপেক্ষাকৃত ভারী, অবশ্যই এটার ওজন বেশি, কারণ এটার ভিতরে কোনো বাতাস থাকে না, এটা খুবই আটকে থাকে, একটার সাথে আরেকটা আটকানো থাকে। পাললিক শিলার বৈশিষ্ট্যটা কি, স্তরে স্তরে সজ্জিত, এটা আমরা বলেছিলাম যে অনেক মাটি কাটলেই দেখবে যে অনেকগুলো স্তর দেখা যায়। যৌগিক, জৈবিক বা রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত, জীবদেহ থেকে উৎপন্ন হয়। তাহলে এই যে গাছপালা, মানুষ বা অন্যান্য দেহাবশেষ, এগুলো যখন পচে, তাহলে এই যে পচে তারপরে যে পাললিক শিলাটা রূপান্তরিত হয়। জীবাশ্ম দেখা যায় এখানে, এই যে এর জন্য যে আমরা বলি যে পলল গঠিত সার। রূপান্তরিত শিলা স্ফটিকযুক্ত, খুব কঠিন, জীবাশ্ম দেখা যায় না, ঢেউ খেলানো স্তর, স্তরীভূত, অনেকটা ঢেউ খেলানো এটা।
তো এই আমরা এক চোখে এটা দেখলাম এর বৈশিষ্ট্যগুলো। তোমরা আশা করি আজকে যে পাঠটা শিখেছো শিলা এবং খনিজ, এই এখান থেকে তোমরা শিলা কত প্রকার ও কী কী এবং এর বৈশিষ্ট্যগুলো কী সেগুলো তোমরা জানলে। এখন তোমাদের একটু মূল্যায়ন করা দরকার। দেখি তোমরা সারাক্ষণ বসেছো কি শিখেছো, তাই না? আচ্ছা, তো দেখো এখানে আমি 4টা প্রশ্ন তোমাদের সামনে রাখলাম, দেখি তোমরা কি উত্তর দিতে পারো। একটি মাত্র মৌল দ্বারা গঠিত খনিজ কোনটি? চুনাপাথর আছে, সোনা আছে, মার্বেল, এই 3টার মধ্যে কোন জিনিসটা একটি মাত্র মৌল দ্বারা গঠিত? কে বলতে পারে? হাত তুলেছ? আচ্ছা, দেখো তাহলে দেখি যে একটা চলে গেছে, 2টা চলে গেছে, তাহলে কি রেখে গেছে? সোনাটাকে রেখে গেছে। তাহলে সোনাই হচ্ছে একটি মাত্র মৌল দ্বারা গঠিত। 2 নম্বরটা হচ্ছে আগ্নেয় শিলা কত প্রকার? দেখি তো, 2 প্রকার, 3 প্রকার, 5 প্রকার। উত্তরটা কি হতে পারে? চিন্তা করো। 3 প্রকার চলে গেছে, 5 প্রকারও চলে গেছে, 2 প্রকার, ওই যে অন্তজ বহিজ। এরপর পাললিক শিলা ভূপৃষ্ঠের কত ভাগ দখল করে আছে? পাললিক শিলা কত ভাগ? তোমাদের আমি এটা অবশ্য বলিনি, কিন্তু পাললিক শিলা ভূপৃষ্ঠে এবং বিভিন্ন এলাকা জুড়ে কতটুকু দখল করে রেখেছে এটা। তাহলে এটা হচ্ছে চলে গেল 75 ভাগ। তাহলে পাললিক শিলা কিন্তু প্রায় 75 ভাগই কিন্তু দখল করে রেখেছে। তবে সমুদ্র এলাকায় এটা মাত্র 5 ভাগ, বা উপরিভাগে ভূত্বক এলাকায় এটা মাত্র 5 ভাগ। এরপরের প্রশ্ন, উত্তপ্ত ম্যাগমা ভূ অভ্যন্তরের জমাট বাঁধলে কি তৈরি হয়? অন্তর্জ, বহিজ না পাললিক শিলা? দেখি কোন একটা চলে গেছে, আরেকটা চলে গেছে। মানে এটা হচ্ছে অন্তর্জ শিলায় পরিণত হয়, কারণ এটা বাইরে বের হয়ে আসতে পারে না, ভেতরেই থেকে যায়। তো তোমাদের জন্য যেটা বাড়ির কাজ দিতে চাই, বা ঘরে বসে যেটা করবে করোনা ভাইরাসের ভয়ে, তো তোমরা সবাই ঘরে আছো, আমরাও ঘরে আছি, কোথাও বের হতে পারছি না, তাই বসে বসে আর কি করে পড়াশোনা তো করছো। তো এই একটা প্রশ্ন, শিলা ও খনিজের বৈশিষ্ট্য সমূহ লিখবে। এটা তো তোমাদের সামনেই ছিল। যাক, নিজের একটু চেষ্টা করবে, কারণ দেখবে কিছু একটা শিখে ফেলে চাও। ক্লাস 9-এর ছেলেমেয়েরা তোমরা যদি আজকে শিখো, তাহলে তোমাদের আগামী 1.5 বছর আর কিছু এই পাঠের কিছু শিখতে হবে না, একবারে শুধু পরীক্ষার সময় শিখবে। আর 10-এর ছেলেমেয়েরা তোমরা তো শিখেছো, আর কি বলবো। তো শেষমেশ আর কি বলা যাচ্ছে, অনেক ধন্যবাদ, তোমরা আমার ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাসে ছিলে এবং দেখেছো, শুনেছো, শিখেছো আশা করি, এবং এটা তোমার জীবনে কাজে লাগবে সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকো, ঘরে থাকো, দেখবে সুস্থ থাকবে। তো অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকলাম, নিমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। বাই।